ম্যাকাইতে 5 দিনের ম্যাচ 1.5 দিনেই শেষ হলো, বাকি 3 দিন ঘুমিয়ে শান্তদের বড় স্বপ্ন দেখার মৌকা এলো। এখনো টিকে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সমীকরণ, সাউথ আফ্রিকা ট্যুর করবে ভাগ্য নির্ধারণ। লিটন শান্তরা দেশে ফিরলেই শুরু মিঠুনের অ্যাকশন, বিপিএল এর বিকল্প নিয়ে তামিমের কাছে চাই ডিসিশন। কলকাতা ছেড়ে ঢাকায় কেন ব্রাজিলের প্রতিনিধি দল, হামজা শমিদদের সাথে ভিনিসিয়াসরা খেলতে পারে ফুটবল। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। 3 দিন বাকি, টাইগাররা ম্যাকাই টেস্টে টিকলো মাত্র 1.5 দিন। বাকি 3 দিন ঘুমিয়ে কাটাতে চান টাইগার কাপ্তান, কিন্তু মনে অনেক বড় স্বপ্ন, টেস্টে বাংলাদেশকে নিয়ে যেতে চান অন্যরকম এক উচ্চতাতে, যদিও সেটা বলতে নারাজ অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে নাহিয়ান মিন জসিমের রিপোর্ট। করেন কঠিন করেন, ঘুমাবো, শুয়ে থাকে। ট্রফিটা জানি না, মনে হয় দিছে, চাই না। 5 দিনের টেস্ট ম্যাচটা মাত্র 1.5 দিনের একটু বেশি সময় পর শেষ হয়েছে, অর্থাৎ 2 দিনের কম সময়ে। টাইগাররা তাদের টেস্ট ক্রিকেট ইতিহাসে কত বাজে ম্যাচ খেলেছে, কিন্তু এতটাও বাজে ম্যাচ খেলেনি যে মাত্র 2 দিনের মাঝেই টেস্ট ম্যাচটা শেষ হয়ে গেছে। টাইগারদের ইতিহাসে এটাই সবচেয়ে কম সময়ে টেস্ট ম্যাচে হার। ঠিক 3 দিন, পাক্কা 3 দিন বাংলাদেশের হাতে বা ক্রিকেটারদের হাতে সময়। আপাতত আগামী 3 দিন এই ম্যাকাইতেই অবস্থান করতে হবে, টিম হোটেলে বা ঘোরাঘুরি করেই সময়টা কাটাতে হবে, কারণ এর মাঝে আসলে ফ্লাইটের অনেক ব্যাপার স্যাপার আছে, চাইলেও দেশে ফেরত যাওয়া যাচ্ছে না। ঘুমাবো, শুয়ে থাকে। আপনারা কি ভুলে গেছেন প্রথম টেস্ট? আমি তো ভুলি নাই। সো আমার মনে হয় যে দেশের মানুষও ভুলে নাই, কেউ ভুলে নাই। অনেক বড় অ্যাচিভমেন্ট, বাট এই ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলি নাই, এবং এটা হতেই পারে, এবং সবাই চেষ্টা করছে, বাট আমার মনে হয় না যে একটা জিনিস বুঝতে হবে যে আমরা কোন টিমরে হারাইছি। এই ম্যাচটা দেখলে বোঝা যাবে যে আমরা কোন টিমরে হারাইছি। 2 ইনিংস মিলে শান্তদের রান মোটে 159। 2টা ইনিংসের কোনোটাতেই 100 রান পার করতে পারেনি টাইগাররা। টেস্ট ক্রিকেট ইতিহাসে গত 21 বছরে এমনটা কখনোই হয়নি যে কোনো দল টেস্ট ক্রিকেটের বা টেস্ট ম্যাচের 2টা ইনিংসেই 100 রানের নিচে অল আউট হয়েছে। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা, কিছুটা লজ্জারও বটে। তবে এই যে ইতিহাস সৃষ্টি করা একটা সিরিজ, যেখানে এসে, যে মাটিতে এসে বিশ্বের অন্যান্য দলও আসলে বড় ধাক্কা খায়, 3 দিনের টেস্ট ম্যাচ হেরে বসে, 4 দিনের টেস্ট ম্যাচ হেরে বসে, সেখানটায় বাংলাদেশ ইতিহাস তৈরি করেছে 23 বছর পর খেলতে এসেও। এই জয়টা তো অন্তত ভোলা যায় না। উন্নতির জায়গা আছে, শান্ত সেটা মেনে নিয়েছেন, কিন্তু এই জায়গা থেকে বাংলাদেশ এই আত্মবিশ্বাসটা নিয়ে অনেক দূর যাবে, সেটাই বিশ্বাস করছেন। মানে আমি নিজে ডাগ আউটে যখন বসে খেলা দেখছিলাম বা ওই ফিল্ডিং করছিলাম স্লিপে দাঁড়ায়, তখন ভাবতেছিলাম যে আসলেই অনেক বড় টিমরে হারাইছি আমরা। কারণ প্রথম ম্যাচ জেতার পরে পার্সোনালি আমার খুব মানে ওই রকম এক্সাইটমেন্ট কাজ করেনি, টু বি ভেরি অনেস্ট, যে না ঠিক আছে টেস্ট ম্যাচ জিতে গেছি। বাট আমার লাস্ট 2 দিনে একটু রিয়েলাইজেশন আসছে যে না, আমরা আসলে অনেক ভালো ম্যাচ জিতছি। সো অবশ্যই এটা প্রাউডের ব্যাপার, এবং এ ধরনের এভিডেন্স আমাদের টেস্ট ক্রিকেটের জন্য অনেক হেল্প করবে। আমাদের নিউজিল্যান্ডে এরকম একটা এভিডেন্স ছিল, অস্ট্রেলিয়াতে হলো, আই হোপ হয়তো ভবিষ্যতে সাউথ আফ্রিকায় হবে। এরকম যদি আমরা করতে পারি আমাদের টেস্ট ক্রিকেটের জন্য ভালো। সো এই পজিটিভ জিনিসগুলো নিয়ে যাওয়া উচিত। বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে, কিন্তু সিরিজটা কিন্তু ড্র করেছে। ভুলে গেলে চলবে না, বাংলাদেশ এত বছর পর টেস্ট ক্রিকেট খেলতে এসে এতটা ভালো করবে সেটা কিন্তু কেউ ভাবেনি। ওই একটা জয়ে বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিংয়ে 1 লাফে 3 ধাপ এগিয়ে 6 নম্বরে উঠে গেছে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর এই যে মুখে হাসিটা, এটা একদম অমূলক নয়। শান্ত জানেন কোথায় কোথায় উন্নতি করতে হবে। একটা কথা বলে গেছেন, তিনি নিজের মনের মাঝে একটা সুপ্ত বাসনা, সুপ্ত স্বপ্ন লুকিয়ে রেখেছেন। টেস্ট টিম নিয়ে আমার ড্রিমের কথা বললে অনেকের বিশ্বাস হইতে পারে না, বাট এটা খুবই সিক্রেট, এটা আমি বলতে চাই না। যদি কখনো অ্যাচিভ করতে পারি অবশ্যই বলবো, বাট অনেক বড় ড্রিম আছে।
টেস্ট ক্রিকেটে দলকে অনেক বড় একটা জায়গায় দেখতে চান, সেটা আজকে বলতে চাননি, কোনো একদিন বলবেন যেদিন বাংলাদেশ ঠিক ওই উচ্চতাতে পৌঁছাতে পারে। যেভাবে ক্যাপ্টেন শান্ত বাংলাদেশকে লিড দিচ্ছেন, নিঃসন্দেহে এই হারটা বাংলাদেশের জন্য হতাশার না, শিক্ষা হয়ে থাকবে। টেস্ট চ্যাম্পিয়নশিপ, টেস্ট র্যাঙ্কিং সব জায়গায় একটা সময় বাংলাদেশ অনেক বড় উচ্চতায় পৌঁছে যাবে। শান্ত সেই ইঙ্গিতটাই দিয়ে গেছেন ম্যাকাইতে শেষ দিনে অস্ট্রেলিয়া সফরের। নাহিয়ান বিন জসিম, ৭১, ম্যাকাই, অস্ট্রেলিয়া। ১.৫ দিনে টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেও শেষ হয়ে যায়নি টাইগারদের ফাইনালে খেলার স্বপ্ন। টেবিলে এখনো অবস্থান নাম্বার 4-এ। সামনে অন্তত এমন দুটো সিরিজ নাজমুল শান্তদের অপেক্ষায়, যা থেকে ওরা আদায় করে নিতে পারে ১৬ আনা সুবিধা। এমনকি ফাইনালে খেলার সমীকরণ খুব একটা কঠিনও নয় যদি সাউথ আফ্রিকার মাঠে একটা ম্যাচ জয় বের করে নিতে পারে টাইগাররা। মাউন্ট মঙ্গানুই থেকে ডারউইন, ইতিহাস গড়া বাংলাদেশকে নিয়ে প্রোটিয়া ডেরায় বড় স্বপ্ন দেখাটা নিশ্চয়ই আকাশ কুসুম কল্পনা নয়। রিপোর্টে বিস্তারিত। ২০০৩ সাল অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড হুকস একটা কথা বলেছিলেন, বাংলাদেশ নাকি একদিনেই একটা টেস্ট হেরে যেতে পারে। কথাটা নিষ্ঠুর, কিন্তু তখন অনেকেই মাথা নাড়িয়ে সায় দিয়েছিলেন। ২৩ বছর পর ২০২৬ সালের আগস্টে বাংলাদেশ ডারউইনে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। তো যে দলটা একদিনে হারার কথা ছিল, তারাই এখন স্বপ্ন দেখছে ২০২৭ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার। মজার ব্যাপার, স্বপ্নটা এখন আর আকাশ কুসুম কল্পনা না, অঙ্ক কষে হিসেবটা মিলিয়ে নেওয়া যায়। চলুন সেই অঙ্কটাই একটু করা যাক। ৬টা ম্যাচ খেলে ৩ জয় ২ হার ১ ড্র, পয়েন্ট ৪০। পিসিটি মানে পার্সেন্টেজ অফ পয়েন্টস ৫৫.৫৬। আর আইসিসির টোটাল টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ৬ নম্বরে উঠে এসেছে। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের রানিং সাইকেলের ফাইনালে যাওয়ার হিসেব র্যাঙ্কিং দিয়ে হয় না, হয় পিসিটি দিয়ে। আর সেখানেই আসল গল্প। ইতিহাস সাক্ষী, বেশিরভাগ সময় শীর্ষ ২-এ থাকতে হলে ৬৫ থেকে ৭০% মধ্যে থাকতে হয়েছে। তাহলে বাংলাদেশের জন্য রিয়েলিস্টিক টার্গেট কি? অন্তত ৬৫%, আর ৬৭% পেরোতে পারলে সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সংখ্যাটা এভাবে দেখা যাক, ৬৭% বা তার বেশি হলে ফাইনালে ওঠার সম্ভাবনা ৭০ থেকে ৮০%, মানে প্রায় নিশ্চিত। ৬৩ থেকে ৬৬% হলে ফাইনালে ওঠার সম্ভাবনা ৪০ থেকে ৫০%। এক্ষেত্রে ব্যাপারটা নির্ভর করছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড কত পয়েন্ট হারায় তার উপর। ৬২%-এর নিচে থাকলে সম্ভাবনা ২৫%-এর কম। বাংলাদেশ এখন ৫৫.৫৬%, মানে সেফ জোনে ঢুকতে হলে বাকি ম্যাচগুলোয় রীতিমতো ঝড় তুলতে হবে। বাকি আছে ৩টা সিরিজ, আর মজার ব্যাপার হলো সবচেয়ে কঠিন অপোনেন্ট একদম শেষে। স্টেপ ১, ঘরের মাঠে এ বছরের অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ মিশন। ক্যারিবিয়ানরা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে, আর ঘরের মাঠে সুবিধা তো আছেই। টার্গেট ২-০ ক্লিন সুইপ, যা এনে দেবে ২৪ পয়েন্ট। এই সিরিজটাই সবচেয়ে সহজ আর সবচেয়ে জরুরিও। স্টেপ ২, হোম গ্রাউন্ডে অপোনেন্ট ইংল্যান্ড। টাইম স্প্যান ফেব্রুয়ারি ২০২৭। এশিয়ার কন্ডিশনে ইংল্যান্ড সব সময় একটু নড়বড়ে। বাংলাদেশের উন্নত র্যাঙ্কিং আর ঘরের মাঠে ফর্ম মিলিয়ে এই সিরিজও জেতা সম্ভব। টার্গেট ২-০ অথবা অন্তত ১ জয় আর ১ ড্র, যাতে আসবে ১৬ থেকে ২৪ পয়েন্ট। স্টেপ ৩, সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজ, দ্য আলটিমেট গেম টাইম। প্রোটিয়ারা এখন বিশ্বের ২ নম্বর দল আর নিজেদের মাঠে ভয়ঙ্কর। এখানে রিয়েলিস্টিক টার্গেট অন্তত একটা ড্র বের করে আনা। পুরো সিরিজ হেরে গেলেও সমস্যা নেই যদি একটা ম্যাচ ড্র করা যায়, আর যদি একটা টেস্ট জিতে যায় সেটা তো বোনাস। তবে তা মাস্ট উইন নয়, সো শান্তদের অতটা প্রেশার নেয়ারও দরকার নেই। যদি বাংলাদেশ ২ হোম সিরিজ জেতে আর দক্ষিণ আফ্রিকায় ২-০-তে হারে, তাহলে পয়েন্ট দাঁড়াবে ৮৮, পিসিটি হবে ৬১.১১। সংখ্যাটা মন্দ না, কিন্তু গত ২ ফাইনালিস্টের ৬৭%-এর ধারে কাছেও না। তাই টাইগারদের করতে হবে আরেকটু ভালো। ২ হোম সিরিজ সুইপ করে সাউথ আফ্রিকায় অন্তত একটা ড্র বের করলে পয়েন্ট হবে ৯২, পিসিটি দাঁড়াবে ৬৩.৮৯। আর সবচেয়ে ভালো হয় যদি ২ হোম সিরিজে সুইপ প্লাস দক্ষিণ আফ্রিকায় একটা টেস্ট জয় বা দুটো ড্র, তাহলে পিসিটি দাঁড়াবে ৬৬ থেকে ৬৮-তে, ঠিক সেই জায়গায় যেখানে গত সাইকেলের ফাইনালিস্টরা ছিল।
এই 3 লাইনে পুরো রোডম্যাপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটো টেস্টই জিততে হবে, এটা মাস্ট। ইংল্যান্ডের বিপক্ষেও দুটো টেস্টই জিততে হবে, এটাও মাস্ট। আর দক্ষিণ আফ্রিকায় লড়াই করে অন্তত একটা ড্র বা জয় বের করতে হবে। এই 3টা কাজ যদি বাংলাদেশ করতে পারে তাহলে তাদের পিসিটি ঠাঁই নেবে 67% কাছাকাছি বা তারও ওপরে, মানে ঠিক সেই সংখ্যা জানিয়ে গত দুইবারের ফাইনালিস্টরা ফাইনালে উঠেছিল। খালিদ জামিল, ৭১। শান্ত লিটনরা দেশে ফিরলে তাদের নিয়ে অ্যাকশনে যাবেন কোয়াপ প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন। বলছেন বিপিএল না হলে বড় ক্ষতি হবে ক্রিকেটারদের। ওই সময় তামিমের বিসিবির কাছে চান বিকল্প টুর্নামেন্ট। নিজের ক্যারিয়ার নিয়েও সিরিয়াস মিঠুন। দারুণ একটা মৌসুম কাটিয়ে ফিরতে চান জাতীয় দলে। সাইফুল রূপকের রিপোর্ট। এবার বিপিএলই হচ্ছে না। আমরা মাঠে ক্রিকেট চাই, প্লেয়াররা যেন একদম বঞ্চিত না হয়। আপনাকে আবার এই দলে পাঠানো হচ্ছে সাউথ আফ্রিকাতে। কোয়াবের প্রেসিডেন্ট, এটা আমার কিন্তু টেম্পোরারি জব। কামব্যাক করার স্বপ্ন দেখেন কিনা ইন্টারন্যাশনাল ক্রিকেটে? 2টা বছরও আমি বাংলাদেশ টিমকে সার্ভিস দিতে পারি। ক্রিকেটারদের স্বার্থ রক্ষার সংগঠন কোয়াব গত বিপিএলে একদিন বন্ধ ছিল। কোয়াব একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, সাবেক এক পরিচালক বাজে মন্তব্য করায়। এবার বিপিএলই হচ্ছে না, কোয়াবের স্ট্যান্ডটা কোথায়? তো আমাদের মধ্যে অলরেডি আলোচনা শুরু হয়েছে। ন্যাশনাল টিম এখন যেহেতু দেশের বাইরে আছে, তারা এখানে একটা ভাইটাল রোল প্লে করে। তারা আসলে তাদের সঙ্গে বসে আমরা আলোচনা করে আমরা কি করতে পারি, এটা আমরা বিসিবির কাছে বা বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে আমরা কি প্রস্তাবনা দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারপরে আমরা ডিটেলস জানাতে পারবো। মানে দিন শেষে আপনারা তো মাঠে ক্রিকেটটা চান। অবশ্যই আমরা মাঠে ক্রিকেট চাই। সেক্ষেত্রে আপনাদের আবদারটা কি থাকবে যে ওই ফাঁকা স্লটে ক্রিকেটাররা ওই খেলার মধ্যে থাকা বা অর্থনৈতিক ব্যাপারটা, সেটা রিকভারিটা কিভাবে হতে পারে? প্লেয়াররা যেন একদম বঞ্চিত না হয়, তার অল্টারনেটিভভাবে বিসিবি কি করতে পারে প্লেয়ারদের জন্য বা কতটুকু রিকভার করতে পারে। আমরা বুঝি যে সামগ্রিক যে পরিস্থিতি, এখানে 100% রিকভারি হয়তো বা হবে না, বাট একটা উইন উইন সিচুয়েশনে আমরা যেতে চাই, যেখানে বিসিবিরও ক্ষতি হবে না, অ্যাট দ্য সেম টাইম প্লেয়াররাও যেন উপকৃত হয়। সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক সমালোচনা বা আলোচনাও হচ্ছে যে কোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন এখনও আন্তর্জাতিক ক্রিকেট বা ঘরোয়া ক্রিকেট কোথাও থেকে রিটায়ার করেননি। আপনাকে আবার এই দলে পাঠানো হচ্ছে সাউথ আফ্রিকাতে, ওয়ানডের ক্যাপ্টেন্সিও আপনাকে দেওয়া হতে পারে, এমন কথা শোনা যাচ্ছে। আমি যেহেতু প্রফেশনাল ক্রিকেট খেলছি, আমি ক্রিকেট প্লেয়ার, আমার ক্রিকেট ছাড়া আদার্স কোনো প্রফেশন নাই। তো ডেফিনেটলি কোয়াবের প্রেসিডেন্ট, এটা আমার কিন্তু টেম্পোরারি জব। এটা আমি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আমি দায়িত্ব নিয়েছি, বাট এটা তো আমার স্থায়ী কোনো জায়গা না। তো এটা যে কোনো সময় আমি ছেড়ে দিতে পারি বা আমার টার্ম শেষ হয়ে গেলে আমি এখান থেকে সরে যেতে পারি, বাট ক্রিকেটটা আমি যতদিন রিটায়ার্ড না করবো ততদিন তো আমি ক্রিকেটার। তো এটা সম্পূর্ণ সিলেক্টেডদের ডিসিশন, তারা কিভাবে কি করতে চায় বা কিভাবে তারা চিন্তা করছে। আমার কাজ ক্রিকেট খেলা, পারফর্ম করা, আমি সেটাই করে যাচ্ছি। এখনো কি আসলে কামব্যাক করার স্বপ্ন দেখেন কিনা ইন্টারন্যাশনাল ক্রিকেটে? হ্যাঁ, অবশ্যই। দেখেন, ইন্টারন্যাশনাল খেলার ইচ্ছা না থাকলে হয়তো বা ক্রিকেট খেলতাম না। ইন্টারন্যাশনাল খেলার ইচ্ছা আছে বলেই নিজেকে আমি 24/7 স্পোর্টসম্যান হিসেবে আমি নিজেকে দেখি এবং আমি সবসময় সেভাবে নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করি। স্টিল ঘরোয়া লিগে আমি যেখানেই খেলছি, পারফর্ম করছি। আমি ঘরোয়া লিগে সবগুলা টিমে আমাকে ওইভাবে কাউন্ট করে। তো এই জিনিসগুলো নিয়েই আমি অনুপ্রেরণা পাই যে আমি যদি একটা খুব ভালো সিজন যাই বা একটা এক্সট্রাঅর্ডিনারি সিজন গেলে ডেফিনেটলি যদি সিলেক্টররা মনে করে যে আমি ইন্টারন্যাশনাল খেলার মতন, ডেফিনেটলি আমার সুযোগ আসতে পারে। কার থেকে অনুপ্রেরণা নিচ্ছেন? অর্থাৎ অনেকেও তো মিড-30তে অনেকেই তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করেছে এবং দেখা গেল শেষের 5-7 বছর অনেকে ডমিনেট করেও খেলেছে, এরকম প্লেয়ারও আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক। ক্যারিয়ারের শেষের দিকটা 2টা বছরও আমি বাংলাদেশ টিমকে কন্টিনিউ সার্ভিস দিতে পারি, তাহলে আমি আমার ক্যারিয়ার শেষে আমি নিজেকে অনেক লাকি মনে করি। সাইফুল রূপক, ৭১। টপ এন্ড টি-20 টুর্নামেন্টে বিগ ব্যাশের দল হোভার্ট হারিকেন্স একাডেমিকে হারালো বাংলাদেশ এইচপি। সাব্বিরের দুর্দান্ত 50-তে 2 বল হাতে রেখেই 3 উইকেটের জয় পেয়েছে টাইগার বাহিনী। ডারউইনে টস হেরে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 153 রান তোলে হোভার্ট। বাংলাদেশের হয়ে স্পিনার মোহাম্মদ রুবেল নেন 3 উইকেট। 154 রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাব্বির রহমানের 45 বলে 59 রানের দারুণ ইনিংসে জয়ের ভিত গড়ে টাইগাররা। শেষ দিকে আব্দুল গফার সাকলাইনের 13 বলে 19 রানের দৃঢ়তায় 7 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় এইচপি। এই জয়ে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ ইরফান শুক্কুরের দল।
ঢাকার মাটিতে বাংলাদেশের বিপক্ষে খেলা হতে পারে ব্রাজিলের। সেলেসাওদের প্রতিনিধি দল জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে এমনটাই জানিয়ে গেছে। আবার বাংলাদেশের বিপক্ষে যদি নাও খেলা হয় তবে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে ভিনিসিয়াসরা মুখোমুখি হতে পারে অন্য কোনো প্রতিপক্ষের বিপক্ষে। আর এটাও যদি না হয় তবে সুযোগ আছে অক্টোবরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকা স্টেডিয়ামে ব্রাজিল দলের একাধিক প্র্যাকটিস সেশন আয়োজনের। বিস্তারিত শেখ আশিকের রিপোর্টে। হঠাৎ বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে ব্রাজিল ফুটবল ফেডারেশনের রিপ্রেজেন্টেটিভ টিম অক্টোবরে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে ম্যাচ খেলবে ব্রাজিল, কিন্তু কলকাতার মাঠ পছন্দ না হওয়ায় তারা বাংলাদেশে এসেছে জাতীয় স্টেডিয়াম পর্যবেক্ষণ করতে। এই গ্রাউন্ড যদি তাদের পছন্দ হয়ে যায় তবে একাধিক প্র্যাকটিস সেশন পড়তে পারে এখানে ভিনিসিয়াস জুনিয়রদের। জাতীয় স্টেডিয়ামে ঢুকে খুঁটিনাটি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে আসা 5 সদস্যের প্রতিনিধি। শুধু সচক্ষেই দেখেননি, নিজেদের মোবাইল দিয়ে ভালোভাবে ভিডিও করেও নিয়ে গেছে, যাতে দেশে ফিরে ফেডারেশনের বাকিদের পিচের কন্ডিশন তারা দেখাতে পারেন। শুধু মাঠ দেখলে তো আর হবে না, ড্রেসিং রুমের কি অবস্থা সেটাও তো দেখা চাই। ম্যাচ খেলুক আর প্র্যাকটিস সেশন, ড্রেসিং রুম তো লাগবেই। কোথায় বসবেন ভিনি, ব্রুনো, ক্যাসেমিরোরা সেটা না দেখলে কি হবে? তবে একটা সমস্যা অবশ্য দেখা দিয়েছে। একদিনের সফরে এসেছে ব্রাজিলের প্রতিনিধি দল, কিন্তু যেদিন স্টেডিয়ামে তারা এসেছে তার আগের দিনই স্টেডিয়ামের এই ঘাসগুলো কাটা হয়েছে, যে কারণে একটু বোঝাতে তাদের সমস্যা হয়েছে বাফুফের। কিন্তু তারা সবকিছু শোনার পর নিশ্চিত করেছে যে আগামী 2 সপ্তাহের মধ্যে যেহেতু স্টেডিয়ামের সকল কাজ সম্পন্ন হবে তো ব্যাপারটা তারাও স্বাভাবিকভাবেই নিয়েছে। প্রেস বক্স, গ্যালারি, গ্রাউন্ড সব তো তারা ঘুরে দেখেছে। ফিডব্যাক কি দিয়েছে সেটাও জানতে চাই। পরিদর্শনের পুরোটা সময় তাদের সাথে ছিলেন বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। তার কাছেই পাওয়া যাবে সঠিক উত্তর। তাদেরকে আমরা বুঝিয়েছি যে মাঠের কাজ চলমান, আর হয়তো 2 উইক্সের মধ্যে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তারা ড্রেসিং রুম, তারা আমাদের পুরো স্টেডিয়াম ঘুরে দেখেছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ঠিক আছে, প্রয়োজন হলে তারা আরেকবার এসে দেখবে। এই ওয়ার্কের পর তারা আরেকবার এসে দেখবে, এবং তারা আমাদের স্টেডিয়ামের পরিবেশ দেখে অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ, তারা এটা বলেছে। কলকাতার প্র্যাকটিস গ্রাউন্ড যেহেতু ব্রাজিলের কাছে জুৎসই মনে হয়নি, তাই জোর সম্ভাবনা আছে ভারত ব্রাজিল ম্যাচের আগে ঢাকা স্টেডিয়ামের একাধিক প্র্যাকটিস সেশন রাখার। যদিও শুধু প্র্যাকটিস গ্রাউন্ড ভালো খারাপ ব্যাপার নয়, পেছনে ব্যবসায়িক উদ্দেশ্য অবশ্যই আছে। তারা বলেছে যে তারা বাইরের কোনো দেশের সাথে আমাদের এখানে গিয়ে নিরপেক্ষ ভেন্যু হিসাবে নিতে পারে, এবং আমাদের বাংলাদেশের এগেনস্টেও তারা খেলতে পারে। তারা তাদের প্রত্যেক একটা পরে জানাবে। তারা আজকে মাঠটা স্টেডিয়ামের পরিবেশ দেখার জন্য শুধু আসছে। যেহেতু 2011 সালে এই জাতীয় স্টেডিয়ামে মেসি, দি মারিয়া সহ পুরো আর্জেন্টিনা দল খেলে গেছে, তাই ওই ইভেন্টকে ব্যবহার করে ব্রাজিলকেও আনা সম্ভব। অনেক যদি কিন্তু হিসেব তো পড়ে আছে। ভবিষ্যতে কখনো বাংলাদেশ ব্রাজিলে জাতীয় স্টেডিয়ামে খেলা হবে কিনা তার নিশ্চয়তা এখন দেয়া সম্ভব নয়, কিন্তু ভারতের বিপক্ষে খেলতে এসে যদি এই জাতীয় স্টেডিয়ামের গ্রাউন্ডে 1টা, 2টা বা 3টা প্র্যাকটিস সেশনও অংশ নেয় ব্রাজিল দল, সেটাও দেশের ফুটবল ফ্যানদের জন্য হবে বড় পাওয়া। শেখ আশিক, 71, ঢাকা। বার্সেলোনার কাছে লা লিগা জেতা নতুন কিছু নয়, কিন্তু টানা 3টি সেটি শেষবার হয়েছিল 15 বছর আগে পেপ গার্দিওলার রাজত্বে। 2 মৌসুমে 2 লিগ জেতা হান্সি ফ্লিক এবার সেই ইতিহাসের দরজায়। আর যাত্রার প্রথম রাতেই নেই নতুন মধ্যমণি রদ্রি, নেই লেভানডোভস্কি, এমনকি নিশ্চিত কোনো নাম্বার 9ও। রাত 1টায় বার্সার বিপরীতে 52 বছর ধরে তাদের হারাতে না পারা এলচে। তাই শুধু মৌসুমের প্রথম ম্যাচ নয়, শুরু হচ্ছে বার্সার আরেকটা রাজবংশ গড়ার পরীক্ষা। এলচে বার্সেলোনা ম্যাচের প্রিভিউ জুবাইর নূরের রিপোর্টে। রবার্ট লেভানডস্কি চলে গেছেন, ফেরান তরেসও নেই। যাকে ঘিরে নতুন বার্সেলোনার মাঝমাঠ সাজানোর স্বপ্ন, সেই রদ্রিরও অভিষেক হচ্ছে না। অথচ লা লিগা চ্যাম্পিয়নদের গোল চাই, এবং সেটা প্রথম রাত থেকেই চাই। 15 বছর আগে পেপ গার্দিওলার বার্সেলোনা টানা 3য় লা লিগা জিতে স্পেনে এক যুগের ছাপ রেখে গিয়েছিলেন। এরপর মেসি, নেইমার, সুয়ারেজ এসেছে, ট্রেবল এসেছে, আরও লিগও এসেছে, কিন্তু টানা 3টি আর আসেনি। 2026-এর এলচেতে তাই বার্সেলোনার প্রথম ম্যাচের 3 পয়েন্টের চেয়েও বড় মূল্য আছে। হ্যান্সি ফ্লিকের সামনে সুযোগ, পেপের সেই পথ ধরে আরেকটি রাজবংশের প্রথম অধ্যায় লেখার। ফ্লিকের বার্সেলোনা 2 বছরে 2 লা লিগা, গত মৌসুমে 31 জয়, 94 পয়েন্ট। এই শতাব্দীতে বার্সার দায়িত্ব নিয়ে প্রথম 2 মৌসুমেই লিগ জেতা চতুর্থ কোচ ফ্লিক। আগে করেছিলেন পেপ গার্দিওলা, লুই এনরিকে ও এরনেস্তো ভালভার্দে। এবার তৃতীয়টি এলে শুধু আরেকটি ট্রফি নয়, 2008 থেকে 2011-র পেপ যুগের পর প্রথমবার টানা 3 লিগ জিতবে বার্সেলোনা।
কিন্তু শিরোপা রক্ষার প্রথম রাতেই সবচেয়ে বড় অনুপস্থিতি এমন একজন যাকে কিনেই বার্সা জানিয়েছে ইউরোপেও এবার হিসাব বদলাতে চায় কাতালানরা। বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী রদ্রি এসেছেন ম্যানচেস্টার সিটি থেকে প্রায় 76.5 মিলিয়ন ইউরো খরচে, কিন্তু ম্যাচ ফিটনেসের কারণে এলচেতে নেই। সংখ্যাতেই বোঝা যায় তার গুরুত্ব। রদ্রি খেলেছেন এমন 298 ম্যাচের মাত্র 12.1% হেরেছিল সিটি। তাকে ছাড়া 122 ম্যাচে হার 26.2%। অর্থাৎ শুধু পাস নয়, নিয়ন্ত্রণ আর নিরাপত্তার আরেক নাম রদ্রি। প্রথম ম্যাচেই সেই নিরাপত্তা ছাড়া খেলতে হবে ফ্লিককে। আর সামনে আছে আরো বড় শূন্যতা, নাম্বার 9। ফ্লিকের 2 মৌসুমে রবার্ট লেভানডস্কি ও ফেরান তরেস মিলে সব প্রতিযোগিতায় করেছেন 101 গোল। এবার দুজনেই নেই। হুলিয়ান আলভারেজকে আনার চেষ্টাও সফল হয়নি। তাই এলচেতে বার্সার আক্রমণের মাঝখানে দেখা যেতে পারে মাত্র 18 বছরের হামজা আবদেল করিমকে। প্রাক মৌসুমে 5 ম্যাচে 4 গোল করেছেন মিশরীয় এই তরুণ। গত শীতে বার্সার অনূর্ধ্ব 19 দলে যোগ দেওয়ার পর 11 ম্যাচে করেছিলেন আরো 6 গোল। প্রয়োজনের মুহূর্তে তাই এক কিশোরী হয়ে উঠতে পারেন চ্যাম্পিয়নদের নতুন নাম্বার 9। এলচের কাছে এটি আবার ইতিহাসের বিরুদ্ধে এক ম্যাচ। বার্সেলোনাকে তারা শেষ হারিয়েছিল 22 ডিসেম্বর 1974। কেটে গেছে 52 বছর। সর্বশেষ 12 প্রতিযোগিতামূলক সাক্ষাতের সবকটিতেই জিতেছে বার্সা। গত জানুয়ারিতে এই মার্টিনেজ ভ্যালোরতেই 3-1 জয়ের পথে কাতালানরা নিয়েছিল 30টি শট, বল দখল ছিল 61%। এক পাশে 52 বছরের অপেক্ষা, অন্য পাশে 2 বারের টানা চ্যাম্পিয়ন। 15 বছর পর আবার থ্রি-পিট ছোঁয়ার স্বপ্ন। রদ্রি নেই, পুরনো গোল মেশিন নেই, তবু আছে ইয়ামালের বাপা, ফ্লিকের নির্ভীক ফুটবল আর ইতিহাস ছোঁয়ার সুযোগ। এলচেতে তাই বার্সা শুধু নতুন লা লিগা শুরু করবে না, শুরু হবে পরীক্ষা। এই দলটা কি কেবল মুকুট বাঁচাতে এসেছে, নাকি পেপের পর আবার স্পেনে একটি রাজবংশ গড়তে এসেছে? জুবাইর নূর, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।